তো সিনেমার নাম হচ্ছে ভেনম দ্য লাস্ট ড্যান্স, আর সত্যি এটা একটা লাস্ট ড্যান্স ছিল। সেই 2018-তে মুক্তি পাওয়া এই সিনেমার প্রথম পর্ব ক্রিটিক্সের কাছে রিভিউটা খুব একটা ভালো পায়নি, তবে দর্শকরা খুবই পছন্দ করেছিল এবং তারপর থেকে আমরা টোটাল 3টে সিনেমা পেয়েছি। আর এই সিনেমাটা এই কারণে স্পেশাল কারণ এরপরে আমরা ভেনমকে অথবা ভেনম এবং এডিকে একসাথে কবে দেখব সেটা আর জানি না। সো এটা একটা ইমোশনাল জার্নি হতে চলেছে। এডির চরিত্রে অভিনয় করেছেন টম হার্ডি এবং আশা করি আপনারা তাকে চেনেন, এবং যদি না চেনেন তো অবশ্যই চিনে নিন, কারণ এই মানুষটার মতন অভিনেতা গোটা দুনিয়াতে খুব রেয়ারলি পাওয়া যায়। বাই দ্য ওয়ে, এখন সিনেমা নিয়ে ডিসকাশন করা যাক নাকি? হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ভেনম 3 সিনেমাটিকে নিয়ে আলোচনা করব। গল্পের শুরুতেই আমরা অন্ধকার জগতের রাজা অর্থাৎ নালকে দেখতে পাই, যে তার নিজস্ব জেলখানা অথবা তার প্রিজন প্ল্যানেটে আটকা পড়ে রয়েছে, যেটির নাম হচ্ছে ক্লিন্টন। নাল এই জেলখানা থেকে বেরোতে চায়, তার বাঁধনটাকে ভেঙে দিতে চায়, তবে সেটা করতে হলে তার একটা জিনিস প্রয়োজন, যেটার নাম হচ্ছে কোডেক্স। এবং সেই কোডেক্সের খোঁজেই নাল তার চাকরদের, যাদের নাম হচ্ছে জেনোফেজেস, তাদেরকে পাঠায় সম্পূর্ণ ইউনিভার্সের কোনাকাঞ্চি খুঁজতে। বাই দ্য ওয়ে, এই নাল কিন্তু একটা পাওয়ারফুল চরিত্র, কোনো যেমন তেমন কোনো ক্যারেক্টার না। সে কতটা পাওয়ারফুল সেটার যদি একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বলি যে আপনারা গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি সিনেমাটা হয়তো দেখেছেন। সেখানে আমাদের গার্ডিয়ানসদের যে হোম প্ল্যানেটটা ছিল না, যেটা একটা সেলেস্ট্রিয়ালের মাথা, নোওয়্যার, এই নাল কিন্তু সেই বৃহৎ সেলেস্ট্রিয়ালের মাথাটা কেটে দিয়েছিল নেক্রোসর্ড দিয়ে। নেক্রোসর্ড অর্থাৎ আমরা থর লাভ অ্যান্ড থান্ডার সিনেমাটা দেখেছিলাম, যেখানে সেই মায়াবী তলোয়ার যেটা গডের মাথাটা একদম কারাপ্ট করে দিয়েছিল, যেটা সাহায্য নিয়েই তো গড প্রায় একটা গড বুচারে পরিণত হয়েছিল। সেই সিম্বায়োটিক তলোয়ারটা কিন্তু এই নাল বানিয়েছিল। সো আপনারা বুঝতে পারছেন যে নাল কতটা পাওয়ারফুল। আর এছাড়াও এটা তো আপনাদের জানা অবশ্যই প্রয়োজন যে এই যে সিম্বায়োটগুলো রয়েছে না, যারা সেই অন্য গ্রহ থেকে এসেছে, এই এলিয়েন্সগুলো, এদের ক্রিয়েটার হচ্ছে এই নাল। বাট সেই ক্লিন্টন নামক স্থানটাতে যখন যুদ্ধ হয়েছিল তখন সেই সিম্বায়োটগুলো তাদের ক্রিয়েটারের সাথে অর্থাৎ নালের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে এই স্থানে আটকে দিয়ে চলে যায়। তো এবার আশা করি বুঝেছেন যে নালকে এখান থেকে বেরোতে হলে, এই জেলখানা থেকে বেরোতে হলে কোডেক্স নামক একটা জিনিস প্রয়োজন। তবে কি এই কোডেক্স, এটা আমরা একটু বাদে ডিসকাশন করব। তো যাই হোক, গল্পের শুরুতেই আমরা এই গল্পের নায়ক অর্থাৎ এডি ব্রককে দেখতে পাই, তবে সে এক অন্য ইউনিভার্সে রয়েছে। অর্থাৎ এটা কিন্তু এই সনির ইউনিভার্স না। যেমনটা আপনারা জানেন যে সনি কিন্তু নিজস্ব একটা স্পাইডারম্যান ইউনিভার্স বানাচ্ছে, যেখানে ভেনম, তারপর ম্যাডাম ওয়েব, তারপর মরবিয়াসের মতন কিছু আলতু ফালতু সিনেমা রয়েছে। তো যাই হোক, সনির একটা আলাদা ইউনিভার্স। তবে গল্পের শুরুতে যে এই সিনটা দেখছি, এটা কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স অর্থাৎ MCU যেটাকে আমরা বলি। MCUর এই ইউনিভার্সটাকে আমরা আর্থ 616 নামে চিনি, তবে সনি এটার নাম দিয়েছে আর্থ 199999, মানে 5টা নয়। এবং এটার রেফারেন্স আমরা স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স সিনেমাতেও পেয়েছি। যাই হোক, আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোম সিনেমাটা দেখেছিলাম, যেখানে আমরা মাল্টিভার্সের কিছু জগা খিচুড়ি দেখেছি, যার কারণে অন্যান্য ইউনিভার্সের চরিত্রগুলো একটা ইউনিভার্সে মার্জ হয়ে গেছিল, যার কারণে এই ভেনম বা আমাদের এই এডি, সেও কিন্তু এই MCUর ইউনিভার্সে চলে এসেছিল। যদিও পরে ডক্টর স্ট্রেঞ্জ সেটাকে ঠিক করে দেয়, তাই স্বাভাবিকভাবেই এডিও কিন্তু এই ইউনিভার্স থেকে তার নিজস্ব ইউনিভার্সে চলে যায়। এই মুহূর্তে সে রয়েছে একটা বারে এবং তার সামনে রয়েছে একটা বারটেন্ডার, যে এডি এবং ভেনমের কিছু পাগলামি দেখছে। অবভিয়াসলি একটা মানুষের শরীর থেকে কিছু টেন্টিকেলস বেরোচ্ছে, এইসব দৃশ্য দেখে কোন মানুষটাই বা সুস্থ থাকে, তাই না? সেই মুহূর্তেই টিভিতে এক নিউজ চ্যানেল থেকে এডি জানতে পারে যে গোটা দেশে অর্থাৎ আমেরিকাতে তাকে খোঁজা হচ্ছে। ডিটেকটিভ প্যাট্রিক মিলুগেন যে মারা গেছে বা খুন হয়েছে, এবং সেই খুনের দায় এডির উপর দেওয়া হয়েছে এবং পুলিশ তাকে খুঁজছে। তবে যে আইনজীবী সেই কেসটা করেছে তাকে এডি চেনে এবং সেই মানুষটার এগেনস্টে বেশ কিছু খবরও এডির কাছে রয়েছে, আর থাকবেই না কেন, এডি নিজেও তো একজন জার্নালিস্ট ছিল। তো এডি প্ল্যান করেছে যে নিউ ইয়র্কে গিয়ে সেই উকিলটাকে ব্ল্যাকমেল করে তার নিজের উপরে চলা এই কেসটাকে উইথড্র করিয়ে নেবে, মানে তুলিয়ে নেবে। আর এখান থেকেই এডি এবং ভেনমের জার্নি শুরু হয় সেই নিউ ইয়র্কে। এডিকে অবভিয়াসলি এই কেসটা তুলতে হবে যাতে সে শান্তিতে বাঁচতে পারে। অন্যদিকে ভেনমের বহুদিনের স্বপ্ন যে সে স্ট্যাচু অফ লিবার্টি দেখবে, এবং অবশ্যই দুজনেই চলে যায় তাদের স্বপ্ন পূরণ করতে। বাট সেই বারে ভেনমের শরীরের একটা অংশ কিন্তু ছিল, মানে তার সিম্বায়োটের একটা টুকরো। যাই হোক, সেটা নিয়ে পরে ডিসকাস হচ্ছে। সো এডি তো মেক্সিকোতে রয়েছে, তবে পুলিশের নজর সব জায়গায়, মানে তাকে একদম চিরুনি তল্লাশি করা হচ্ছে। তাদের রাস্তাটা অনেক লম্বা জার্নি। তবে ভেনম ক্ষুধার্ত, তার খিদে পেয়েছে। এখন সে তো আমাদের মতন ডাল ভাত খেয়ে থাকতে পারবে না। ওয়েল, সৌভাগ্যবশত কিছু ক্রিমিনাল সেখানে ছিল যারা এডির উপর আক্রমণ করে, এবং আমরা তো দেখেছিলাম যে ভেনম এবং এডির মধ্যে একটা চুক্তি হয়েছিল যে ভেনম খারাপ মানুষদের খেতে পারবে। অ্যাকচুয়ালি সেই ক্রিমিনালগুলো বেশ কিছু কুকুরদের পাচার করছিল, যেটা ভেনম একদমই পছন্দ করে না। স্বাভাবিকভাবেই ভেনম সে প্রত্যেকটা মানুষের মাথা খেয়ে নেয়, যেটা সে অলওয়েজ পছন্দ করে। তবে আমাদের মনে রাখতে হবে, নাল যে সেই জন্তুগুলোকে পাঠিয়েছে জেনোফেজেস, তারা কিন্তু পৃথিবীতে রয়েছে এবং তারা তল্লাশি করছে কোথার থেকে সেই কোডেক্সটা পাওয়া যাবে। অন্যদিকে ভেনমের শরীরের যে একটা টুকরো সেই মেক্সিকোর একটা বারে ছিল, সৈন্যরা সেখানে গিয়ে পৌঁছায়, যাদের লিডার হচ্ছে অফিসার রেক্স স্ট্রিকল্যান্ড।
স্ট্রিকল্যান্ড তখন ভেনমের সেই টুকরোটাকে সিকিউর করে নেয়, অন্যদিকে সেই মেক্সিকান বারটেন্ডারটা মানে সেই বারের মানুষটাকেও নিয়ে চলে যায়, কারণ সে অনেক কিছু জানে এবং অনেক কিছু দেখে নিয়েছে, তাই না। তারপরে আমরা ডক্টর টেডি পেইনকে দেখতে পাই। তিনি একজন সায়েন্টিস্ট যিনি এরিয়া 51-এ বসবাস করে। বাই দ্য ওয়ে, একটু আগে যে আমরা একটা ডিটেকটিভের মৃত্যুর খবর শুনছিলাম না, যার দায়টা এডির উপরে পড়েছে, সেই মানুষটা কিন্তু মরেনি অ্যাকচুয়ালি, বরং তার শরীরেও আর একটা ভেনম, অ্যাকচুয়ালি ভেনম না, তার শরীরেও একটা সিম্বায়োট ভর করেছে। জাস্ট টু বি ক্লিয়ার, এরা হচ্ছে সিম্বায়োট এবং ভেনম হচ্ছে একটা সিম্বায়োটের নাম। এরকমই বহু সিম্বায়োটের আলাদা আলাদা নাম রয়েছে। সো এই মানুষটার উপরেও একটা সিম্বায়োট ভর করেছে এবং তাকে এরিয়া 51-এ আনা হয়েছে। ডক্টর পেইন তারপর চলে যায় সেই ল্যাবরেটরিতে যেখানে তার ডাক এসেছে এবং স্ট্রিকল্যান্ডের সাথে সাক্ষাৎ করে। স্ট্রিকল্যান্ড এই এলিয়েনগুলোকে খুঁজে হান্ট করছে, অন্যদিকে ডক্টর পেইন সেগুলোর উপরে রিসার্চ করছে। ডক্টর পেইনের কথা শুনে মনে হয় যে সে যেন এই এলিয়েনগুলোকে খুব ভালোবাসে, তাদের বিষয়ে জানতে চায়। অন্যদিকে স্ট্রিকল্যান্ড কিন্তু তাদেরকে বিপদের রূপেই দেখছে। বাই দ্য ওয়ে, তার এই মুহূর্তে যে আন্ডারগ্রাউন্ডে রয়েছে এটা হচ্ছে এরিয়া 55, অর্থাৎ 51-এর একদম নিচে, যেটাকে স্ক্যান করে বা কোনোভাবেই কেউ কিছু জানতে পারবে না। অন্যদিকে এরিয়া 51 সেটাকে কমপ্লিটলিভাবে ডিকমিশন করা হয়েছে, মানে একদম ডেমোলিশ করে দেওয়া হচ্ছে, সব জিনিস গলিয়ে পচিয়ে দেওয়া হচ্ছে। ব্যাপারটা কী হয়েছে শুনুন। কম বেশি যারা আপনারা ইন্টারনেট ঘাটেন এবং এলিয়েন টেলিয়েন নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তারা হয়তো এরিয়া 51-এর ব্যাপারে শুনেছেন, সেই নেভাডাতে রয়েছে। এরকম তো বহু কনস্পিরেসি রয়েছে যে সেখানে নাকি এলিয়েনদের উপরে এক্সপেরিমেন্ট হয়। আর বলা বাহুল্য, মানুষের পাগলামিটা তো আমরা রিয়েল লাইফেও দেখেছি। সেই 2019-এ মানুষেরা এরিয়া 51-এ স্ট্রম করবে বলে একটা ক্যাম্পেইন চালিয়েছিল, যে মানুষেরা দেখতে চায় যে তার মধ্যে কি আছে। তো সেরকমই একটা রিয়েল ইনসিডেন্ট থেকে রেফারেন্স নেওয়া হয়েছে এখানে। এই মানুষগুলো এরিয়া 51-টাকে কমপ্লিটলি বন্ধ করে দিচ্ছে, কারণ বেকায়দা মানুষেরা এখানে চলে আসে, রিপোর্টাররা চলে আসে সব দেখার জন্য, যে তারা ভাবছে যে এখানে হয়তো এলিয়েন রয়েছে। যাই হোক, তারা তারপর সেই প্যাট্রিক মিলিগানের সাথে সাক্ষাৎ করে, যার শরীরেও একটা সিম্বায়োট ভর করেছে। বাই দ্য ওয়ে, যারা জানেন না বা ভুলে গেছেন তাদেরকে একবার রিমাইন্ড করে দিই, এই সিম্বায়োটগুলোর একটা হোস্ট প্রয়োজন। মানে এই সিম্বায়োটগুলো জাস্ট এমনি এমনি জ্যান্ত থাকতে পারে না, তারা এক টাইপের পরজীবী যারা একটা মানুষের শরীর খোঁজে, এবং সেই মানুষটার শরীরটাকে পেয়ে গেলে সেই মানুষটার সাথে তাদের একটা বন্ড তৈরি হয়, যেটাকে একটা সিম্বায়োটিক রিলেশনশিপও আমরা বলতে পারি। এবং তারপরে সেই সিম্বায়োটটা সেই মানুষটাকে ছাড়া বাঁচতে পারবে না, অর্থাৎ সেই মানুষটা যদি মারা যায় কোনোভাবে, তাহলে সেই সিম্বায়োটটাও মারা যাবে। সেই কারণে আমরা দেখি যে ভেনম আপ্রাণ চেষ্টা করে যাতে এডি বেঁচে থাকে, কারণ এডি শরীর ছাড়া সে অন্য কোনো শরীরে বেশিক্ষণ থাকতে পারবে না। তো সেরকমভাবেই টক্সিন নামক আর একটা সিম্বায়োট এই ডিটেকটিভ মিলিগানের শরীরটাকে হোস্ট বানিয়েছে। তারা সেই সিম্বায়োটটার সাথে কমিউনিকেট করে এবং তার থেকেই সত্যটা জানতে পারে যে বিপদ আসছে পৃথিবীতে। বিপদকে গল্পের শুরুতেই যেটা বললাম, নাল নামক সেই অন্ধকারের রাজা, এবং সে যদি এখানে আসে তো সবাই শেষ। শুধু এই সিম্বায়োটগুলো না, প্রত্যেকটা মানুষ মারা যাবে। এবং এই এরিয়া 55-এ এই সায়েন্টিস্টগুলো যে কটা সিম্বায়োটকে আটকে রেখেছে, মোটামুটি 6-7টা রয়েছে, তারা র্যান্ডামলি ঘুরতে আসেনি, বরং তারা সেই নালের থেকে পালাচ্ছিল। তারা এই পৃথিবীতে এসে আশ্রয় নিয়েছে। যাই হোক, এবার আসি আমরা এডি এবং আমাদের ভেনমের স্টোরি। যেমনটা জানি যে এডিকে তো নিউ ইয়র্কে আসতে হবে। এখন টাকা পয়সা নিয়ে অর্ধনগ্ন একটা মানুষ কিভাবে আসবে? প্লেনে চড়ে, অবভিয়াসলি। প্লেনের সিটে বসে না, বরং প্লেনের বাইরে ঝুলে ঝুলে, যেমনটা ট্রেনে জার্নি করে বহু মানুষ। তবে সেরমভাবে আসাটা এডির পক্ষে খুবই কঠিন। সে একটা মানুষ, কতক্ষণই বা এরমভাবে ঝুলে থাকবে? সেই কারণে ভেনমকে কমপ্লিটলি টেক ওভার করতে হয়। আর ভেনম যখন এডির শরীরটা সম্পূর্ণ নিয়ে নেয়, সেই মুহূর্তেই আচমকা একটা জেনোফাইজ তার উপরে আক্রমণ করে। বড় ভয়ঙ্কর দেখতে সেই জন্তুটা। যাই হোক, কোনো মতে তারা তো বাঁচে। এডি সেই প্লেন থেকে ঝাঁপ মারে এবং ভেনম একটা প্যারাশুটের মতন সেজে একটা সেফ ল্যান্ডিং করে তারা। তবে সেই জেনোফাইজেসটা যে সেই প্লেনের পাখাতে একদম কেটে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, সে অটোমেটিকলি হিল হয়ে যায়। মানে কতটা পাওয়ারফুল সেটা আমাদের বুঝিয়েছে। একই সাথে আমরা সেখানে একটা আলাদা ফ্যামিলিকেও দেখতে পাই, যারা একটা ক্যারাভ্যান নিয়ে জার্নি করছে। সেখানে আছে মার্টিন, তার স্ত্রী নোভা, তাদের ছেলে এবং মেয়ে লিফ এবং ইকো। তারা চলেছে এরিয়া 51-এর উদ্দেশ্যে। যেমনটা বললাম, সেই এরিয়া 51-কে তো সরকার সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে। সেই কারণেই তারা শেষবারের মতন সেখানে যাচ্ছে, এই আশা নিয়ে যে যদি একটা এলিয়েন দেখা যায়। অন্যদিকে এডি এবং ভেনম তারা আলোচনা করতে করতে যাচ্ছে। এডি জিজ্ঞেস করছে যে সেই জন্তুটাকে, এবং তখন ভেনম এক্সপ্লেইন করে যে এরা হচ্ছে সেই ভেনোভাইজেস যাদেরকে নাল পাঠিয়েছে। নাল হচ্ছে এই ভেনমদের ক্রিয়েটার। কিন্তু তারা এখানে কেন এসেছে? তারা এখানে কোডেক্সের খোঁজে এসছে। তবে কি এই কোডেক্স? কোডেক্স হচ্ছে একটা লাইফ ফর্ম যেটা এডির মধ্যে রয়েছে। তবে এডি শরীরে কিভাবে আসলো? আমরা দেখেছিলাম, মনে আছে যে এডি প্রায় মারাই গেছিল, তবে ভেনম তাকে বাঁচিয়ে দিয়েছিল। কোডেক্স হচ্ছে একটা কম্বাইন লাইফ ফোর্স, অর্থাৎ দুটো প্রাণের মিশ্রণে এই শক্তিটা তৈরি হয়। এডি যখন মারা গিয়েছিল তখন ভেনম এডিকে বাঁচিয়ে দিয়েছিল, আর তখনই কোডেক্সের জন্ম নেয় তাদের শরীরে। এবং এই কোডেক্সটাই হচ্ছে চাবি, যেটা নালকে তার সেই জেলখানা থেকে বার করতে পারবে।
তবে তাদের চিন্তা নেই, যদি এডি এই শরীরটার কন্ট্রোলে থাকে তাহলে কোডেক্সটা দেখা যাবে না। তবে ভেনম যদি এডির শরীরের দখল নেয় বা ভেনম যদি নিজের সম্পূর্ণ আকারে আসে তখনই কোডেক্সটাকে দেখা যায়। মানে এডি এবং ভেনম তারা যত দূরেই থাকুক এই জেনোফেজেসগুলো ঠিক বুঝতে পেরে যাবে। সেই কারণে ভেনম তার সম্পূর্ণ আকারটা কখনো নিতে পারবে না। বাই দ্য ওয়ে, এই লম্বা রাস্তা তারা অতিক্রম করবেই বা কি করে? এডি তো দৌড়াতে পারবে না, ভেনম তো এডির শরীরটা নিয়ে তার সম্পূর্ণ আকারেও আসতে পারবে না। ওয়েল, সেখানে একটা ঘোড়া ছিল, ভেনম কিছু সময়ের জন্য সেই ঘোড়াটার শরীরটা তো কন্ট্রোল করতে পারবে এবং সেটা করেই তারা অনেকটা রাস্তা অতিক্রম করে। তবে সমস্যা তো তাদের মেটেনি। সেই অফিসার স্ট্রিকল্যান্ড সে ঠিক খবর পেয়ে গেছে যে মেক্সিকো থেকে আমেরিকা আসার একটা ফ্লাইট থেকে একটা মানুষ ঝাঁপ মেরেছে এবং সেটা এডি ছাড়া তো আর কেউ না। তারা ঠিক খোঁজ লাগিয়ে এডিকে খুঁজে বার করে সম্পূর্ণ ফোর্স নিয়ে তারা আক্রমণ করেছে এবং তাদের কাছে একটা সনিক গান রয়েছে যেটা এডির থেকে ভেনমকে আলাদা করে দেয়। যেমনটা আমরা দেখেছি যে ভেনম বা এই সিম্বাইটগুলো তারা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আওয়াজ, কিছু নির্দিষ্ট ভাইব্রেশন এগুলোকে সহ্য করতে পারে না। মনে আছে তো সেই পুরনো স্যাম রাইমি স্পাইডারম্যান সিনেমাতেও কিন্তু আমরা এই জিনিস দেখেছিলাম, তাই না? সো সেই সম্পূর্ণ ফোর্স এডি এবং ভেনমকে ধরার চেষ্টা করে। সেখানে একটা ইঁদুর বিড়ালের চেসিং আমরা দেখতে পাই। এডি নিজের আত্মরক্ষা করার জন্য একটা সৈন্যকে গুলিও মারে, যদিও সে ইচ্ছে করে মারতে চায়নি। অন্যদিকে ভেনম এডিকে ধরার জন্য একটার পর একটা প্রাণীর শরীর ভর করছে, এই যেমন একটা মাছ, তারপর একটা ব্যাং। সিনটা দুর্দান্ত ছিল। তবে এডিকে তো বাঁচাতে হবে, এই সৈন্যগুলোর সাথে তো এডি লড়ে পারবে না। সেই কারণে ভেনম এডির শরীরটা দখল করে। আর একটু আগে আমি কি বলেছিলাম, ভেনম যদি নিজের সম্পূর্ণ আকারটা নেয় তাহলে সেই জন্তুগুলো, জেনোফেজেসগুলো কিন্তু সেই কোডেক্সের ঠিকানাটা জানতে পেরে যাবে। আর সেটাই হয়, সেই জন্তুটা সেখানে আক্রমণ করে। ভেনম তখন নিজের আকারটা ছেড়ে এডিকে কন্ট্রোল দিয়ে দেয়, যার ফলে সেই জেনোফেজেসটা তো সেই কোডেক্সটা তো দেখতে পায় না। তবে অন্যদিকে সেখানে থাকা সৈন্যগুলোর সাথে তার লড়াই লেগে যায়। আর সত্যি কি ভয়ঙ্কর দৃশ্য, যে জন্তুটা এতগুলো টুকরো হওয়ার পরও বেঁচে রয়েছে সামান্য এই সৈনিকদের কিছু গুলিতে, তার কি বা হবে? স্ট্রিকল্যান্ড কোনো মতে নিজের জীবনটা বাঁচিয়ে পালায় এবং ডক্টর পেইনকে জানিয়ে দেয় যে সেই মানুষটা অর্থাৎ মলিগান সে সঠিক কথাই বলেছিল, এই জন্তুগুলোকে অত সহজে হারানো যাবে না। তাহলে উপায় কি? উপায় একটাই, যে সেই জন্তুগুলো যেটার খোঁজে এসেছে সেটা যাতে তারা না পায়, এবং সেটা পেলে এই গোটা পৃথিবী শেষ। সেই কোডেক্সটাকে রক্ষা করতে হলে আইদার এডি নয়তো ভেনম কাউকে একটা মরতে হবে। তাদের দুজনের মধ্যে কেউ একজন মরে গেলে কোডেক্সটাও ধ্বংস হয়ে যাবে। এবং সেই স্ট্রিকল্যান্ড তার মাথায় এটাই গেঁথে নেয় যে এডি নয়তো ভেনম দুজনের মধ্যে কাউকে একটা সে হত্যা করবে, মানে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। অন্যদিকে এডি সেই জঙ্গলের মধ্যেই তো রয়েছে। তবে মাঝখানেই তারা একটা ফ্যামিলিকে দেখতে পায় যারা সেখানে ক্যাম্পিং করছে, আর সেটা আর কেউ না, সেটা হচ্ছে মার্টিনের পরিবার, যাদেরকে আমরা একটু আগেই দেখেছিলাম। এই মার্টিন তো সম্পূর্ণ পরিবার নিয়ে সেই এরিয়া 51-এ যাচ্ছে। মার্টিন এলিয়েনে খুবই বিশ্বাস করে অবভিয়াসলি, এবং সে এডিকে যখন জিজ্ঞেস করে এডিও বলে দেয় যে হ্যাঁ সেও বিশ্বাস করে। মার্টিন খুবই ভালো, সে এডির জন্য খাবারের ব্যবস্থা করে, এডিকে তাদের সাথে রাখে। অ্যাকচুয়ালি তারাও তো আমেরিকাতে যাচ্ছে, এডিকে তারা সেই পথে ছেড়ে দেবে লাস ভেগাসে। যেমনটা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ভেনম এবং এডির কিন্তু এই সিনেমাটা একটা জার্নি। আপনি এখানে বড় সড়ো অ্যাকশন, এলোপাথারি কিছু এক্সপেক্ট করতে পারেন না। যেহেতু এটা তাদের শেষ সিনেমা, সেই কারণে আমরা এক্সপেক্ট করবো যে তারা দুজন বেশ কিছুটা সময় কাটাক, বেশ কিছুটা ভালো সময় কাটাক। মার্টিনের ফ্যামিলি খুবই ভালো, তারা সেই ছোট বাসে করে যাচ্ছে তাদের সেই ক্যারাভানে, মার্টিন সেখানে গান করছে, এবং ভেনম এবং এডি তারা দুজনেই এই জিনিসটাকে এনজয় করছে যে এতটা সিম্পল লাইফ তারা লিড করছে এবং তারা কতটা হ্যাপি, তাই না? ভেনম তো ক্ষুধার্ত ছিল, তবে ছোট্ট লিফ, সেই বাচ্চা ছেলেটা, সে একটা চকলেট বার এডিকে দেয়, এবং ভেনম চকলেট খুব খেতে পছন্দও করে। একই সাথে এডি সেখানে একটা ছবিও দেখতে পায় এবং মার্টিন জানায় যে এই ছবিটাকে বলা হয় নারিকা, এবং এই নারিকার একটা ফিলোসফিক্যাল মিনিং রয়েছে, একটা মানে রয়েছে। আমেরিকা এবং মেক্সিকান কিছু নেটিভ মানুষেরা, যাদেরকে হুইচো বলা হয়, তাদের মতে আমাদের মাইন্ডের মধ্যে একটা দরজা রয়েছে যেটা হিডেন থাকে, যেটার ব্যাপারে আমরা জানি না। সেই দরজার মাধ্যমে আমরা একটা অন্য দুনিয়াতে প্রবেশ করি, এবং সেই দরজাটা তখনই আমরা দেখতে পাই যখন আমাদের মৃত্যু হয়। বেশ কিছুটা ভালো সময় কাটানোর পর ফাইনালি তারা লাস ভেগাসে গিয়ে পৌঁছেছে। এডিকে এখন গুড বাই জানানোর একটা সময়। এই পরিবার তারা তো অন্য রাস্তায় নেবে। একই সাথে এডি গোটা রাস্তা খালি পায়ে জার্নি করছে, জুতো তো তার নেই। মার্টিন এডির জন্য একটা জুতোর ব্যবস্থা করে দিয়েছে যাতে মানুষটা অ্যাটলিস্ট খালি পায় না হাঁটে। সেখানে রাস্তায় এডি দেখতে পায় যে একজন মানুষ সেই স্ট্যাচু অফ লিবার্টি সেজে দাঁড়িয়ে রয়েছে, এবং তখন ভেনম আবারও তার মনের কথাটা প্রকাশ করে যে সে কিন্তু সেইবারের মতন একবার স্ট্যাচু অফ লিবার্টি দেখতে চায়। এটা তার বহুদিনের স্বপ্ন। যদিও এডি জানায় যে এই বৃহৎ স্ট্যাচুটাকে তো বানানোই হয়েছিল ভিজিটার্সদের জন্য, অতিথিদের জন্য, যারা সেই দেশে প্রবেশ করবে প্রথম, এবং অবভিয়াসলি ভেনম তো অতিথি এখানকার, তাই না? এই ঝামেলা মিটে গেলে সে অবশ্যই ভেনমকে নিয়ে যাবে সেই স্ট্যাচু অফ লিবার্টি দেখাতে। তো তারপরে এডিকে তো এখান থেকে বেরোতে হবে। কি করে বেরোবে? সে কি একটা গাড়ি চুরি করবে? ওয়েল, ভেনম জানায় যে না, বরং তারা লাস ভেগাসে রয়েছে, ক্যাসিনোতে যাবে না। সেটা কি হয়? ভেনম জানে যে তার লাক খুবই ভালো, এবং সে ব্ল্যাক জ্যাক এবং অন্যান্য স্লট মেশিনে নিজের ভাগ্য ট্রাই করে প্রচুর টাকা ইনকাম করবে, এবং সেটা দিয়েই তারা আরামসে আমেরিকাতে গিয়ে পৌঁছাবে। তবে সেই স্থান তো বড় লোকদের। এডির যা খারাপ অবস্থা, তার ড্রেসের জন্য তাকে ঢুকতে দেওয়া হয় না কোনো ক্যাসিনোতে।
আর সেই কারণেই তো একটা অ্যারোগেন্ট সিকিউরিটিকে তারা পিটিয়ে তার ড্রেসটা চুরি করে তারা সেই ক্যাসিনোতে প্রবেশ করে। তবে ভেনমের লাক একদমই ভালো না। প্রথমেই তার পাগলামির জন্য এডির কাছে থাকা অল্প কিছু টাকা সেটাও সে হারায়। তবে তাদের মনটা আর খারাপ হয় না, বরং মন ভালো করার জন্য মিসেস চেং সেখানে উপস্থিত ছিল। মিসেস চেংকে আশা করি আপনারা চেনেন, সেই শপকিপার। সে কিন্তু এডি এবং ভেনমের ব্যাপারে সবকিছুই জানে। ভেনমও মিস চেংকে দেখে খুবই খুশি। আর কেনই বা হবে না, এরকম দূরে একটা অচেনা স্থানে একটা চেনা মানুষের মুখ দেখলে প্রত্যেকেই তো খুশি অনুভব করি, তাই না? অন্যদিকে জেনারেল স্ট্রিকল্যান্ড সে তো খবর পেয়ে গেছে যে এডি লাস ভেগাসে রয়েছে এবং সে তার বসের থেকে পারমিশন নেয় যে সে তার সম্পূর্ণ ফোর্সটা ব্যবহার করবে। অ্যাকচুয়ালি জেনারেল স্ট্রিকল্যান্ড ইম্পিরিয়াম প্রোগ্রামের আন্ডারে কাজ করছে। এই ইম্পিরিয়াম প্রোগ্রামটা হচ্ছে বেসিক্যালি এই যে সিম্বার্ড বা এই এলিয়েন্সগুলো রয়েছে না, এদেরকে খুঁজে খুঁজে জোগাড় করে এদের উপর এক্সপেরিমেন্ট করা ইত্যাদি। সো জেনারেল স্ট্রিকল্যান্ড তার সব অ্যাসেটদের নিয়ে যেতে চায় সেই ভেনমকে ধরার জন্য, যাতে কোনোভাবে সে আর পালাতে না পারে এবার। অন্যদিকে এডি সে তো মিসেস চেনের সাথে রয়েছে, তবে এডির থেকে খুশি বেশি ভেনম। মিসেস চেং সে খুবই ফ্র্যাঙ্ক, এখন সে একটু ডান্স করতে চায়। সে চায় যে এডিও তার সাথে ডান্স করুক, তবে এডি তো নাচবে না। সেই কারণে ভেনম এই সুযোগটা মিস করে না। আর এই কারণেই তো সিনেমাটার নাম ভেনম দ্য লাস্ট ড্যান্স। অ্যান্ড অবভিয়াস আপনি অবশ্যই যখন বুঝে যাবেন যে সিনেমার শেষে আপনি এই চরিত্রটাকে হারাবেন বা এই চরিত্রটাকে আপনি আর কোনোদিন দেখতে পাবেন না, তখন লক্ষ্য করবেন যে সেই চরিত্রটির হ্যাপিয়েস্ট মোমেন্টগুলো আপনাদের দেখাবে, যে সে কতটা হ্যাপি, সে কতটা খুশি। তবে ভেনম যে সেই একটা মিস্টেক্স করে ফেলে, সে যখন সম্পূর্ণ কন্ট্রোলটা নিজে নিয়ে নেয় তখনই তো সেই কোটেক্সটা অ্যাক্টিভেট হয়ে যায়, যেটা সেই জন্তুটা দূর থেকে দেখতে পেয়ে যায়। তবে বিপদ তো একটা না, শুধু জন্তু না, স্ট্রিকল্যান্ডও তার সম্পূর্ণ সৈন্য নিয়ে সেখানে আক্রমণ করেছে। এডি বুঝে যায় যে এই জন্তুটাকে সেখান থেকে ভাগাতে হলে বা বোকা বানাতে হলে ভেনমকে তার কন্ট্রোলটা ছাড়তে হবে। সো সেই জন্তুটার হাত থেকে তো তারা বেঁচে যায়, তবে স্ট্রিকল্যান্ডের হাত থেকে তো আর বাঁচবে না। স্ট্রিকল্যান্ড তাদেরকে ধরে নিয়ে চলে যায় এরিয়া 55-এ। বাই দ্য ওয়ে, মার্টিন কিন্তু তার পরিবার নিয়ে সে এরিয়া 51-এ চলে গেছে এবং তারা একটা অ্যাব্যান্ডেন্ড ওয়াচ টাওয়ারের উপরে আশ্রয় নিয়েছে দেখার জন্য, মানে যদি কোনো এলিয়েন দেখতে পায়। যাই হোক, এডির তারপর হুশ আসে। তারপর জেনারেল স্ট্রিকল্যান্ড সেখানে আসে, যার টার্গেট একটাই, সেটা হচ্ছে এডিকে হত্যা করা। কারণ সে তো শুনেছে যে এডি বা ভেনম কেউ একজন মারা গেলে সেই কোডেক্সটা ধ্বংস হয়ে যাবে। সে সরাসরি এডির বুকে একটা গুলি মারে। তবে সৌভাগ্যবশত সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ছিল, অর্থাৎ সেডি ক্রিসমাস, যে ব্যাপারটা হয়তো আগে থেকেই বুঝে গেছিল এবং সে ভেনমকে সাহায্য করে সময় মতন এডির শরীরটা টেক ওভার করতে। ফলস্বরূপ সে গুলিতে এডির কিছুই হয় না। তবে যেহেতু এডির শরীরটা ভেনম আবার কন্ট্রোলে নিয়েছে, তখনই সেই কোডেক্সটি অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেই জন্তুটা সেই এরিয়া 55-এ আক্রমণ করে। আর এরপর থেকে সিনেমার শেষ পর্যন্ত আমরা জাস্ট নন স্টপ অ্যাকশন দেখি, তাও অন্য লেভেলের অ্যাকশন। মানে সেই জন্তুটা এতটা ওপি, মানে একদম ওভার পার্ট কিছু ক্যারেক্টার, যাদেরকে সহজে মারাই যাচ্ছে না, গুলি বোম কিছুতেই তারা মরছে না। এখন তাদেরকে হারাতে হলে মানুষরা না, বরং এই সিম্বার্ডগুলোরও সাহায্য প্রয়োজন। সে এরিয়া 55-এ বহু সিম্বার্ডদের আটকে রাখা হয়েছিল, যাদেরকে মুক্ত করে দেওয়া হয় এবং তারা একটার পর একটা মানুষের শরীরকে কন্ট্রোল করা শুরু করে। এক একটা সিম্বার্ড যাদের নাম ল্যাশার, জিম, লাভা, মায়াম অনেক রয়েছে, তারা প্রত্যেকে একত্রে সেই জন্তুটাকে হারানোর চেষ্টা করছে। অন্যদিকে এরিয়া 51-এ এলিয়েন দেখার অপেক্ষায় বসে থাকা মার্টিন সে ফাইনালি একটা হলিউড লেভেল শিট দেখতে পায় নিজের সামনে। মানে যেটা দেখবে বলে আশা করে সে এখানে এসেছে তার থেকে বেশি কিছু সে দেখে ফেলেছে। তো সেখানে এক চরম লড়াই হচ্ছে। মার্টিন এবং তার পরিবার তো সেখানে ফেসে গেছিল সেই ঝামেলার মাঝখানে। তবে এডি এবং ভেনম তারা মার্টিনকে বাঁচিয়ে দেয় এবং সেখান থেকে পালানোর একটা চান্স করে দেয়। সেই জন্তুগুলো এতটা পাওয়ারফুল যে না রকেট লঞ্চার, না গুলি, না এক্সপ্লোসিভ, কিছুতেই তাদের কিছু হচ্ছে না। উল্টে জন্তুগুলো একটার পর একটা সিম্বায়োটকে হত্যা করছে, তাদেরকে খেয়ে নিচ্ছে। এবং এবার এই জন্তুটা একা না, বরং সে তার পার্টনারদেরও সিগন্যাল পাঠিয়ে দিয়েছে, যারা সেই অন্য ডাইমেনশন থেকে আসছে পোর্টালের মাধ্যমে এই কোডেক্সটাকে নেওয়ার জন্য। এই লড়াইয়ের মাঝে এডি তো একবার ফেসেই গেছিল, তবে সময় মতন মার্টিন এসে তাকে বাঁচিয়ে দিয়েছে। মানে মার্টিন চরিত্রটাকে একদম বেকার তো বলা যায় না, সঠিক সময় সঠিকভাবে সে এডিকে হেল্প করেছে কিন্তু। সো অনেক লড়াইয়ের পর ফাইনালি ভেনম রিয়েলাইজ করে যে এই জন্তুগুলোকে মারা যাবে না, তাদেরকে তারা হারাতে পারবে না। অন্যান্য সিম্বায়োটগুলো যারা এই লড়াইয়ে তাদেরকে সাহায্য করছিল তারাও মারা গেছে। এখন তাদের হাতে একটাই রাস্তা, সেটা হচ্ছে বলিদান। ভেনম তখন তার টেন্টিকলসগুলো দিয়ে সেই জন্তুগুলোকেও তার নিজের সাথে মিশিয়ে দেয়, মানে সেই জন্তুগুলোকেও ধরে নেয় এবং তাদেরকে নিয়ে চলে যায় সেই বৃহৎ অ্যাসিড ট্যাঙ্কটার কাছে। অ্যাকচুয়ালি এই এরিয়া 51-এ গল্পের শুরু থেকেই দেখিয়েছে যে তারা এক টাইপের অ্যাসিড ব্যবহার করছিল, যেটার সাহায্যে তারা সব কিছু গলিয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি কোনো কিছুরই কোনো চিহ্ন তারা রাখছিল না। ভেনম বুঝে যায় যে এই অ্যাসিডগুলো দিয়েই এই জন্তুগুলোকে মারা সম্ভব এবং সে নিজে সেই জন্তুগুলোকে জড়িয়ে চলে যায় সেই অ্যাসিডগুলোর নিচে। জেনারেল স্ট্রিকল্যান্ড সে যথেষ্ট আহত ছিল, তবে সেও রিয়েলাইজ করে যে এই জন্তুগুলোকে এরমভাবে মারা ছাড়া তো আর কোনো রাস্তা নেই। সে তার নিজের কমান্ড দিয়ে অ্যাসিড ট্যাঙ্কসগুলোকে অ্যাক্টিভেট করে। অন্যদিকে ভেনম এডিকে তার শরীর থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়, যাতে এই অ্যাসিডে এডির কোনো ক্ষতি না হয়। সে এডিকে একটা ফাইনাল গুড বাই জানায়। সে এডিকে খুবই ভালোবাসত এবং সে চায় যে এডিও যাতে তাকে কোনোদিন না ভোলে।
এখন হচ্ছে গুড বাই করার টাইম। সেই অ্যাসিডে ভেনম এবং সাথে থাকা সেই জন্তুগুলো তাদের শরীরগুলো গলে যাচ্ছে, পুরো ছাই হয়ে যাচ্ছে। অন্যদিকে স্ট্রিকল্যান্ড, যার গায়ে সেই অ্যাসিডগুলো ছিটকে ছিল, তার কাছে একটা গ্রেনেড ছিল যেটার সাহায্যেই সে নিজের বলিদান দেয় এবং সেই এক্সপ্লোশনটা অ্যাসিডগুলোর সাথে মিশে একটা ভয়াবহ আকার নেয়। আমরা ডক্টর পেইন এবং তার অ্যাসিস্ট্যান্ট স্যাডিকে দেখতে পাই। সেই বিস্ফোরণটার ইন্টেন্সিটি এতটা পাওয়ারফুল ছিল যে তাদেরকে তৎক্ষণাৎ সেখান থেকে পালাতে হবে। ডক্টর পেইনের কাছে একটা আলাদা টিউব ছিল যেটার মধ্যে একটা আলাদা সিম্বায়োট ছিল। ডক্টর পেইন সেই টিউবটা ভেঙে দেয় যাতে সেই সিম্বায়োটটা তার শরীরটাকে টেক ওভার করে এবং সে ফ্ল্যাশের মতন দৌড়ে স্যাডিকে বাঁচিয়ে নিয়ে যায়। দেখুন, ডক্টর পেইনের একটা স্টোরি দেখিয়েছিল শুরুতে, যে সে এবং তার ভাই একটা বিচের দিয়ে হাঁটছিল, সেই মুহূর্তে বিদ্যুৎ পড়ে, সেখানে বজ্রপাত হয় এবং সেই কারেন্টটা কোনোভাবে ডক্টর পেইনের বডি থেকে ফ্লো করে তার ভাইকেই আঘাত করে এবং তার ভাই মারা যায়। এবং কোইন্সিডেন্স দেখুন, তার শরীরে যে সিম্বায়োটটা ভর করেছে সেও এরকম অনেকটা ফ্ল্যাশের মতন ফাস্ট, যার নাম হচ্ছে অ্যাগনি, সেই সময় মতন স্যাডিকে বাঁচিয়ে নেয়। পরের দিন সকালবেলা এডির হুশ আসে। সে হসপিটালে রয়েছে এবং তার পাশে এক আর্মি জেনারেল রয়েছে। এডির উপরে তো কেস অনেক দিন ধরে চলছিল, তবে প্রত্যেকটা কেস একদম তুলে নেওয়া হচ্ছে। এডি একদম ফ্রি, তবে একটা শর্তে, সে একদম মুখ খুলতে পারবে না। মানে সে যা যা দেখেছে এরিয়া 51 হ্যান ত্যান সেইগুলোর ব্যাপারে কোনো ডিসকাশন করতে পারবে না। এডি আর করবেই বা কি, আর বলবেই বা কাকে? সে যার সাথে কথা বলতো এতদিন সেই তো নেই আর। সিনেমার এন্ডিংটা একটু ইমোশনাল করা হয়েছে, ভেনমকেও একটা সুন্দর ফেয়ারওয়েল দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ডে ম্যারুন 5-এর সেই মেমোরিজ গানটা চলছিল, কম বেশি হয়তো আপনারা অনেকেই গানটা শুনেছেন এবং আমি মনে করি যে এই গানটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এখানে দেওয়াটা। একদিকে মেমোরিজ গান তো চলছে, অন্যদিকে ভেনম এবং এডি তারা দুজন মিলে যে কোর মেমোরিজগুলো ক্রিয়েট করেছে সেগুলো আমরা দেখতে পাই। নো ডাউটলি 3টে সিনেমা তাদের। অবশ্যই ভেনম তো তার সাথে নেই, তবে এডি সেই স্ট্যাচু অফ লিবার্টির কাছে গিয়ে পৌঁছায়। হয়তো ভেনম থাকলে সে হয়তো দেখতে পারতো। এবং এই সিনেমাটা এখানেই শেষ হয়। তবে সিনেমার একটা মিড এবং একটা পোস্ট ক্রেডিট সিন রয়েছে। মিড ক্রেডিট সিনে আমরা নালকে দেখতে পাই, যে অবশ্যই তার সেই জেলখানা থেকে তো বেরোতে পারেনি, তবে সে ফাইনালি জেনে গেছে যে সেই কোডেক্সটা পৃথিবীতে রয়েছে এবং সে সেই ডায়লগগুলোই দেয় যেটা ছোটবেলায় আমরা বলিউড সিনেমাতে দেখতাম, ভিলেনরা দিত, যে আমি তোমার সব কিছু ধ্বংস করে দেবো, তোমরা কিছু করতে পারবে না, জাস্ট দেখবে, কাইন্ড অফ সেম। এবং পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই সেই মেক্সিকান মানুষটাকে, সেই বারটেন্ডারটাকে, তাকে তো এরিয়া 55-এ আটকে রাখা হয়েছিল, সে ফাইনালি সেখান থেকে বেরিয়েছে এবং বাইরে বেরিয়ে পাগলের মতন দৌড়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। তবে সেখানে একটা ভাইলসের ভাঙার টুকরো আমরা দেখতে পাই। এটা হচ্ছে সেই ভাইলসটা যেটার মধ্যে ভেনমের শরীরের একটা অংশকে রাখা হয়েছিল। পাশ থেকে একটা আরশোলা উড়ে চলে যায়। এখন এক্স্যাক্টলি কি হয়েছে কি হবে এটা তো আমরা জানি না। দেখুন, ওই আলাদা টুকরোটা দিয়ে আলাদা একটা সিম্বায়োট হতেই পারে, বা ভেনমের পুনর্জন্ম হতে পারে। এমনও হতে পারে যে সেই সিম্বায়োটটা আপাতত সেই আরশোলার শরীরটার উপরে ভর করেছে। আপনাকে এন্ডিংটা এক্স্যাক্টলি স্পষ্ট করে দেওয়া হয়নি, সেই কাইন্ড অফ ক্রিস্টোফার নোলানের এন্ডিং দিয়ে দিয়েছে যে আপনারটা আপনি নিজেই বুঝে নিন। তবে এই ফ্র্যাঞ্চাইজির ফিউচার কি সেটা আমি রিয়েলি জানি না। দেখুন, নালকে তো ইন্ট্রোডিউস তারা করে দিয়েছে, এরকম একটা পাওয়ারফুল ক্যারেক্টার। এখন সে পৃথিবীতে এসে কি জগা খিচুড়ি পাকাবে সেটা আমাদের দেখা বাকি রয়েছে। অন্যদিকে ভেনম এবং এমসিইউতে তার এক্সিস্টেন্স কি রয়েছে সেটাও দেখা বাকি রয়েছে। তো এই ছিল ভেনম দ্য লাস্ট ড্যান্স সিনেমাটার স্টোরি। সিনেমাটার রিভিউ বিভিন্ন জায়গায় মিক্সড রয়েছে, অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে। অনেকের মতে এটা আগের ভেনম সিনেমাগুলোর মতন হয়নি, যেটা কিছুটা সত্য। যেহেতু এই ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা, তো সেখানে কিছু একটা এক্সট্রা অ্যাড করে দেওয়া যেত, আলাদা একটা ইমোশনাল লেয়ার তারা অ্যাড করতে পারতো, যাতে ফ্যান্সরা এটাকে আরো রিলেট করতে পারে। তবে সনির সিনেমা যেহেতু, তার উপরে আমার বেশি একটা প্রত্যাশা ছিল না, সেই কারণে আমি খুব এনজয় করেছি অ্যাকচুয়ালি এই সিনেমাটাকে। আমার ভালো লেগেছে। এখন জানি না আপনাদের কেমন লেগেছে, সেটা ডেফিনেটলি জানাবেন এবং আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই লিখবেন। আমার কোনো মিস্টেক্স হলে কাইন্ডলি ক্ষমা করে দেবেন। তবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার একটা ফেসবুক প্রোফাইল রয়েছে যেটার লিঙ্ক আমি প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে দিই। আই হোপ আপনারা সেটাকে ফলো করেছেন। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইনস্টা, সেগুলোর লিঙ্কও রয়েছে, তো ফলো করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।